This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন TV9 বাংলা। এখন ঠোঁটকাটা স্পেশাল, আমি আপনাদের সঙ্গে রাজা। 3 ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে তার সাফল্যের হার 73.24, 73.24%। 24টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, মানে ক্যাপ্টেন্সি করেছেন, 12টাতে ভারতকে জিতিয়েছেন। তারপরও ইংল্যান্ড সফরে রোহিত শর্মা ক্যাপ্টেন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ক্যাপ্টেন মানে যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। সিপিএমের রাজ্য সম্পাদক কে বলুন তো? মোহাম্মদ সেলিম। কিন্তু দলের কর্মীরা মীনাক্ষী মুখোপাধ্যায়কে ক্যাপ্টেন বলে ডাকেন। মাঝে মাঝে ব্যানার ফেস্টুনও লাগানো হয়, খেয়াল করে দেখবেন, আমরা দেখিয়েছি বহুবার। তা নিয়ে অনেক জলঘোলাও হয়েছে। কিন্তু 1998 সালে তৈরি হওয়ার পর থেকে, অর্থাৎ জন্মলগ্ন থেকে তৃণমূলের ক্যাপ্টেনকে তা নিয়ে কখনো কোনো সংশয় ছিল না, আজও নেই, না ঘরের ভেতরে না ঘরের বাইরে। এটা তো প্রাইভেট লিমিটেড পার্টি এবং অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই যে স্লোগান, এটা বাস্তবে দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। দলটা ওনার কাছে ওনার পাঁঠা, সেই পাঁঠাকে উনি লেজায় কাটবেন কি মুড়োয় কাটবেন সেটা ওনার সিদ্ধান্ত। এমন একটা পার্টি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ঘরে বাইরে কোথাও কোনো সংশয় নেই, মমতাই সব, মমতাই বস। কিন্তু ইদানিং তাহলে কেন দলের অন্দরে তৃণমূল নেত্রীকে একাধিকবার বলতে শোনা গিয়েছে তিনি দলের চেয়ারপারসন? আরও বড় চমক যাদবপুরে। 26-এর নির্বাচনকে পাখির চোখ করে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে নামছে তৃণমূল কংগ্রেস। তার জন্য ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বলে যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে একটা বৈঠকের ডাক দেওয়া হলো, রণকৌশলের বৈঠক 23শে মার্চ। আর সেখানে যেখানে বৈঠক হবে সেই বৈঠক চত্বরকে ঢেকে ফেলা হলো হলুদ পতাকায়, এবং সেই হলুদ পতাকায় লেখা যে অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বকেই কার্যত শিলমোহর দিচ্ছে সোশ্যাল মিডিয়া সাপোর্টাররা তৃণমূল কংগ্রেসের, যা বিতর্কে নতুন রসদ যোগাচ্ছে বলে মনে করছেন কেউ কেউ। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা এবং সেটাকে কেন্দ্র করে তারা কাজ করে থাকেন। তো সেই জন্য আপনারা পতাকাতেও দেখতে পাচ্ছেন অধিনায়ক অভিষেক। অধিনায়ককে ইয়েলো পতাকা দিয়েছে না সবুজ পতাকা দিয়েছে না কাকে কে উই আর লিস্ট ইন্টারেস্টেড। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। যদি আমি কোনো গ্রুপের কথা না বলি, আমি যদি আইটি সেল বলি সংগঠন হিসাবে, দলের একটি ফ্রন্টাল অর্গানাইজেশন, তাহলে তারই হাত ধরে সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের সূত্রপাত হয়। ফলে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা জায়গা রয়েছে। তৃণমূল দলের দখল নিয়ে তৃণমূল স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত একটা লড়াই ক্রমশ স্পষ্ট হচ্ছে, প্রকাশ পাচ্ছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। গোটা তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের প্রকটতা আরো স্পষ্ট হচ্ছে। নতুন করে বিতর্কের রসদ পাচ্ছেন অনেকে, যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগামী 10 বছর পার্টিকে তিনিই দেখবেন। সেখানে 26-এর নির্বাচনে কি অধিনায়ক অভিষেক? অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা তৃণমূলের হয়ে গলা ফাটান তাদের যে কনফারেন্স, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিনায়কত্বকেই স্বীকার করে নেওয়া হলো। আপনি দেখছেন না, এটা আমার দলের ব্যাপার, যারা ওর সাপোর্টার তারা করেছে, অসুবিধা কি? কম বয়সী দেবাংশু ভট্টাচার্য তড়বড় করে জবাব দিয়ে গেলেন, কিন্তু বয়সে প্রবীণ ববি হাকিম কার্যত উত্তর এড়িয়ে গেলেন। যাওয়ারই কথা অধিনায়ক অভিষেক, এটা হজম করা তার পক্ষে কি সম্ভব? দীর্ঘদিন দলের কাজে প্রকাশ্যে দেখা যায়নি তৃণমূলের নাম্বার 2কে। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্পে অবশ্য দেখা গেছে তাকে বারবার, যাকে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার পাল্টা বলেই দেখেছেন অনেকে। অভিষেক ফিরলেন 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভায়। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে
অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে, নতুন দল আসছে, আমি বেঈমান নই। যে ইনস্ট্রাকশন আমাদের দুই নেতা নেত্রী দেবেন আমরা সেই অনুযায়ী গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। অভিষেকের কথা মেনে বিধানসভা ভোটে, মানে 26-এর আসন্ন বিধানসভা ভোটে আসনের টার্গেট পাল্টে ফেললেন মমতা, শোনালাম আপনাদের। তারপরও ভোটার লিস্ট নিয়ে মমতার গড়ে দেওয়া কমিটির বৈঠকে অভিষেক যাননি। মমতার গড়া কমিটির প্রধান সুব্রত বক্সিকে পাশে বসিয়েই পরে আলাদা করে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দলের রাজ্য সম্পাদক প্রবীণ সুব্রত বক্সি, রাজ্য সভাপতি প্রবীণ সুব্রত বক্সি বারবার বলেন অভিষেক তাদের সবার নেতা। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। সুব্রত বক্সি একাধিকবার আমাদের সবার নেতা অভিষেক এইভাবে সম্বোধন করেছেন। লেখা চুকে যেত যদি আগে থেকে করতেন। আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে, কারণ সবার মাথার উপরে মমতা দিয়ে আছে। চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? বারবার এটা চলছে 2026-এর আগে ওরা নিজেরাই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে কামব্যাক কথাটা আসছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের শেষ কথা, সর্বাধিনায়িকা এবং নেত্রী, তৃণমূল কংগ্রেসের মুখ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লন্ডন সফরে যাওয়ার আগে গতকাল দল দেখাশোনার ভার সুব্রত বক্সি এবং অভিষেকের হাতেই দিয়ে যাওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের ব্যাপারটা আপনারা জানেন, সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে, তাদের সাথে আরও অন্যান্যরা আছে, তারা দেখে রাখবে। এর পরেও আলাদা করে অধিনায়ক লেখার পতাকা, এটা কি প্রয়োজন, কোনো দরকার এটা ছিল কি, এই প্রশ্ন উঠছে এখন। ববি হাকিম তো বলেই দিলেন এটা তাদের দলের ব্যাপার, অন্যরা দেখছেই বা কেন। অভিষেকের সমর্থকরা এটা করেছেন, তারা নিশ্চয়ই তৃণমূলেরও সমর্থক, ফলে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাদের অধিনায়ক নন? আপনি দেখছেন এটা আমাদের দলের ব্যাপার, যারা ওর সাপোর্টার তারা করেছে, অসুবিধা কি? তৃণমূল তুমি কার, এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। অভিষেক না মমতা, এখন কে তৃণমূলের ক্যাপ্টেন তা নিয়ে ভেবেই অস্থির বিরোধীরা। কিন্তু বিজেপির ক্যাপ্টেন কে প্রশ্ন করলেই নেতারা সব মুখ চাওয়াচাওয়ি করছেন, একে অপরের দিকে তাকিয়ে আছেন। গরমাগরম কথায় শুভেন্দুর সঙ্গে কেউ টক্কর দিতে পারছেন না। ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে? 29 তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি, আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছি। কি করেছে সমীরুল আর বিধান রায়, তার কীর্তি খুলে দিয়ে যাব। এবং জেনে রাখুন, টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে 1400-1600 রিক্রুটমেন্টে। শুভেন্দু সময় বেঁধে কথা বলতে পছন্দ করেন, দেখা যাক 29শে মার্চ কতটা কি ফাঁস করেন তিনি। কিন্তু তিনি আজ যা করলেন তাতে হজবরলর উদোবুদোর গল্প মনে পড়তে বাধ্য। উদোবুদোর মতো কারো বয়স 40 ছুলেই কমতে শুরু করে। 40, 39, 38 তমলুক থেকে রামপুরহাট পৌঁছতেই শুভেন্দুও কমে গেলেন।
রাজ্যে হব 180 অন্তত এবং মমতাকে প্রাক্তন করব 180। না দেখুন, সেটা আমাদের সরকারে আসতে হবে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি যে 16টা 15টায় লিড আছে। হ্যাঁ, 100 ওখানে 15টায় লিড আছে, 16টা হবে। সেটা সংখ্যার তো এভাবে বলা যায় না, আমি কখনো বলিও না, কিন্তু বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, একটা কমফোর্টেবল লিড হবে। তৃণমূল টার্গেট করেছে 215+, সেখানে বিরোধী দলনেতা গতকাল টার্গেট বললেন কত? অন্তত 180, আজ হয়ে গেল 150। এটা হচ্ছেটা কি? 21 সালে ছিল আব কি বার 200 পার, হলো না 77, কমে 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 এখন 60-62-তে এসছে, আরো কমতে থাকবে। 24 ঘন্টা আগে বিরোধী দলনেতা আব কি বার 200 পার থেকে সরে এসে বলল 180, কমে গেল টার্গেট। 24 ঘন্টা কাটেনি, বলেছে 150। হিন্দু সরকার হবে 26-এ। হিন্দু 39% একাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। রাজ্যে হব 180 অন্তত, 150-এর উপরে আমাদের যেতে হবে। ডিভিশনাল পলিটিক্স বাংলায় চলবে না, সেটা ও জানে, কিন্তু ফেঁসে গেছে বেচারি ওখানে গিয়ে। এখন যাদের পাল্লায় পড়ে তারা যে ভাষা বোঝে সেই ভাষা ওকে বলতেই হবে। এ তো প্রবল হারে কমছে, ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে। রাজ্যে হব 180 অন্তত, 150-এর উপরে আমাদের যেতে হবে। কোনো আত্মবিশ্বাস নেই, সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত, সেটা কিন্তু পরিষ্কার। 24 ঘন্টায় 30 কমেছে, ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে বিজেপির আসন। রাজ্যে হব 180 অন্তত, 150-এর উপরে আমাদের যেতে হবে। আবার বলি, পাগলে কিনা বলে ছাগলে কিনা। কথায় বলে ক্রিকেট ভারতের ধর্ম, আর ঘরোয়া ক্রিকেটের জমজমাট ইভেন্ট IPL বাংলার ভোট রাজনীতির মাঠে এখন জমজমাট ধর্মের রাজনীতি। আমরা হিন্দুত্ব নিয়ে সবসময় চড়া সুরে থাকি। আসছে রামনবমী, দেখবেন খালি সুর নাই, রাস্তায় নেমে রামনবমী কিরকম উৎসাহের সঙ্গে পালন হবে। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না। রামনবমী 6ই এপ্রিল, ওই দিনই ইডেনে IPL এর ম্যাচ হওয়ার কথা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস। এখানে কলকাতাতে IPL এর ম্যাচ আছে KKR এর। আমিও আপিল করেছি যে এদিন ম্যাচের ডেট চেঞ্জ হোক, কারণ এখানকার জনতা IPLও দেখতে চায়, এখানকার জনতা শোভাযাত্রাও করতে চায়। রামনবমীতে রাত পর্যন্ত চলে মিছিল ইত্যাদি উৎসব। রামনবমীর সঙ্গে ক্রিকেটের কি সম্পর্ক আছে? 70% মানুষের আবেগকে তো আপনি আহত করতে পারেন না। বাঙালি ক্রিকেটও দেখে, বাঙালি রামনবমীর মিছিলেও যায়, দুটোই একসঙ্গে চলতে পারত। বিশেষ করে পুলিশের পক্ষে সমস্যা দুদিক সামলানো, সেজন্য আমরা যেন IPLও দেখি, আমরা যেন শোভাযাত্রাও করতে পারি, দুটোই যেন লাভ নিতে পারে জনতা, সেজন্য তার ডেট চেঞ্জ করা হোক। দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য, বিজেপির দুই নেতা দু রকম কথা বলছেন। তার চেয়েও বড় ধোঁয়াশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছিল পর্যাপ্ত বাহিনী দেওয়া যাবে না বলে পুলিশ জানানোয় 6 এপ্রিলের ম্যাচ গুয়াহাটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? রামনবমীর মিছিল আসামে চলছে না। কলকাতা পুলিশ কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানিয়েছে 6 এপ্রিল IPL এর যে ম্যাচ আছে সেটার প্রস্তাবিত সূচি পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ল অ্যান্ড অর্ডারটা সব থেকে ইম্পর্টেন্ট, আর এখন এরা যেভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে ল অ্যান্ড অর্ডার নষ্ট করার চেষ্টা করছে, কলকাতা পুলিশ তার নিজের ডিউটি করে।
শাঁখের করাতের মুখে কলকাতা পুলিশ। একই সঙ্গে রামনবমী এবং আইপিএল করতে গিয়ে অশান্তি হলে তার দায় কাদের ঘাড়ে চাপতে পারে? আবার পুলিশ বাহিনী দিতে না পারায় ম্যাচ যদি সত্যি অন্য রাজ্যে সরে যায় তখন কে সুবিধা পেয়ে যাবে বলুন তো? বিজেপি। নবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব সনাতন হিন্দুদের, এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন তাতেই সমস্যা তৈরি করে। গতবারও রামনবমীতে রিসরা এবং হাওড়ায় যে গোলমাল হয়েছিল সেটা পুলিশি ব্যর্থতার জন্য হয়েছিল। গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরও বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। আমরা প্রিপারেশন করছি, বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। উস্কানিটা আসে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। এখন পশ্চিমবঙ্গে ওরা বলছে যে না, এখানে অন্য তাজিয়া বেরোতে পারবে কিন্তু রামনবমীর মিছিল বেরোতে পারবে। রামনবমী বাংলার কোনো উৎসব বলে কেউ মনে করে না, কোনোদিন ছিল না। তো রামের মিছিল রামের দেশে হবে না, চীনে গিয়ে হবে নাকি? অদ্ভুত কথাবার্তা। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটকে নিন। বিষ মেশানো ন্যারেটিভ, ভেদাভেদের ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। আমরা উত্তরও দেবো না, আমরা তাদের প্ররোচনায় পাও দেবো না, তাদের আমরা এই পাত্তাই দিচ্ছি না। ধর্মীয় সেন্টিমেন্ট লাগিয়ে বিজেপি তৃণমূল ফায়দা নিতে চাইছে। রামনবমী কি আগে হয়নি পশ্চিমবাংলায়? দুর্গা উৎসব কি হয়নি? না ঈদ হয়নি? না শবে বারাত হয়নি? সবই হয়, কিন্তু এখন রাজনীতি হচ্ছে এগুলোকে নিয়ে। এই রাজনীতির ধাক্কায় আইপিএল ম্যাচ অনিশ্চিত। পুলিশ বলছে রামনবমীর জন্য তারা প্রস্তুত, তারা তৈরি, কিন্তু একই দিনে আইপিএল এবং রামনবমী করা কি সম্ভব? খেলা ইডেন থেকে গুয়াহাটিতে সরার কথা রটে যেতেই রেড়ে পড়ে নেমে পড়েছেন সমস্ত বিজেপি নেতারা। কে নামেননি বলুন তো? অমিত মালব্য থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য। আজকে পুলিশের অবস্থান প্রমাণ করে দিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি অবস্থায় আছে। যদি আসামে ক্রিকেট ম্যাচ চলে যায় তো আসামে রামনবমী হবে না? রামনবমীর মিছিল আসামে চলছে না। শেষ পর্যন্ত অবশ্য সিএবির সভাপতি জানিয়েছেন খেলা এখনো শেষ হয়নি, মানে খেলা সরার সিদ্ধান্ত এখনো হয়নি। তাহলে আমাদের প্রশ্ন, এসব রটলো কি করে? এটা এখনো কোনো ডিসাইডই হয়নি। বোর্ডের থেকে কোনো আমাদের কাছে চিঠি আসেনি, স্টিল পেন্ডিং। ইটস এ রিউমার। এরকম বাজারে একটা রিউমার ছেড়ে দিয়েছি কেউ। দেখুন, আমরা তো চেষ্টা করছি, উই আর রিকোয়েস্টিং everybody, police, we are requesting police. So they are also trying very hard to somehow to organize that match. একটাই সুবিধা, ওটা দুপুরবেলার খেলা আছে। মানে একটা কোথাও গিয়ে আজকের পরে মানে কোথাও একটা প্রত্যাশা থেকে যায় যে ম্যাচটা এখানে হলেও হতে পারে। হ্যাঁ, হলেও হতে পারে। যখন কোনো এন্ডিং লাইন ড্র হয়নি তাহলে লোক এত তাড়াতাড়ি মানে লোক ডিসাইড করে নিচ্ছে কি করে যে ম্যাচটা এখান থেকে চলে যাচ্ছে। দিস আর অল রিউমার্স। দেখুন, রিউমার্সকে কান দেওয়া উচিত না। দেখুন, সাধারণ বুদ্ধি বলে নিজের ঘরে সাধারণত মানুষ শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে, কিন্তু সেখানেই যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে কি হবে? ঠিক সেটাই হবে যেটা আজ নদিয়ার গয়েশপুরে হয়েছে। আগে দেখুন অবস্থাটা, ছবিটা দেখুন, তারপর আসছি বাকি কথায়। এই যে ভদ্রমহিলাকে দেখলেন, স্বপ্না অধিকারী, তিনি গয়েশপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, তার ওয়ার্ডে তাকেই অন্ধকারে রেখে নাকি রাস্তার কাজ হচ্ছে, তাও কোনো রকম ওয়ার্ক অর্ডার ছাড়াই। এদিন তাই সদল বলে তিনি সেই জায়গায় দেখতে গিয়েছিলেন কি কাজ হচ্ছে না হচ্ছে, আর তারপরেই বেঁধে গেল লঙ্কাকাণ্ড। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি, কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ক অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার, কোনো ওয়ার্ক অর্ডার নেই। সেই ওয়ার্ক অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি।
এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে। বললাম না আমি জানি। চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। 18 নম্বরের কাজ চলছে, তাই প্রতিবাদ করে 8 নম্বর কাউন্সিলর। কাজটা কি কাজ হচ্ছে? কাজটা কি কাজ হচ্ছে? এই কিছু লাইট লাগাচ্ছে, কিছু ওই রাস্তার সাইড দিয়ে ফুটপাথ বলে, তাই কাজ হচ্ছে। আমার নাম প্রসেনজিৎ সরকার। আমি প্রতিবাদ করতে আমার গায়ে হাত দিয়েছে। কাজটা তো সরকারি কাজ। হ্যাঁ, কাজটা তো সরকারি। অবশ্যই, তার তো কিছু শিডিউল থাকতে হবে। সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো, সেটা তো হতে পারে না। অভিযোগ, পুরপ্রধানের অনুগামীরাই নাকি দলের কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দেন, ধাক্কা মেরে মেরে এলাকা ছাড়া করে দেন। কোন এলাকা? যেখানকার কাউন্সিলর তিনি নিজেই, মানে যেখান থেকে তিনি জিতেছেন তৃণমূলেরই তিনি কাউন্সিলর। যারা ধাক্কা মেরেছেন তারাও তৃণমূলের, মানে ঘরের ভেতর যুদ্ধ। বলতে তো অনেকে অনেক কিছু পারে, কিন্তু সরকারি টাকা এসছে, সেখানে টাকা খরচ হবে, এখনও সেটা স্পেন্ড হয়নি, তো এরকম অবৈধ হতে পারে না। তো হয়তো বলেছেন, উনি জানেন না, হয়তো ওয়ার্ক অর্ডার না হয়ে হয়তো শিডিউল চাইতে পারেন, যে আমার শিডিউলটা দেখাও, সেটা বলতে পারে, কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত। ধর্মের কল সত্যি কি বাতাসে নড়ে? রাজনীতির বিরোধীরা ঘুরিয়ে এই কথাটাই এখন বেশি করে বলছেন। কেন আবার? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী তাঁরই জামাই কল্যাণময়। ইতিমধ্যে আবেদন মঞ্জুর হয়ে গিয়েছে আদালতে। শ্বশুরের বিরুদ্ধে রাজসাক্ষী হতেই নিয়োগ দুর্নীতির মামলায় অর্থাৎ অভিযোগ থেকে রেহাই কল্যাণময়ের। আদালতে পিটিশন দিয়ে কথা জানিয়েও দিয়েছে ইডি। এদিকে জামাই রাজসাক্ষী, ওদিকে আজও শেষ হলো না পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি। আদালতে আইনজীবী জানিয়েছেন, জেল হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 27 মার্চ ফের এই শুনানি। তাহলে টাকা কার? সেদিন জবাব দিয়েছিলেন অর্পিতা। আমার অজান্তে আমার ঘরে এই টাকা ঢোকানো হয়েছে। টাকার পাহাড় সূত্র ধরে ধরে ইডির নজরে চলে আসে পিংলার একটি বেসরকারি স্কুল। সেই সূত্রেই তদন্তকারীদের সন্দেহে পার্থর মেয়ে জামাই। তাদের নামে রয়েছে একাধিক সংস্থা ও ট্রাস্ট। আর মার্কিন মুলুকে বসে নাকি ওই ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন পার্থর জামাই কল্যাণময়। কালো টাকা সাদা করার খেলা। সূত্রের খবর, সেই কালো সাদার খেলার কথাই নাকি তদন্তকারীদের কাছে ফাঁস করে দিয়েছেন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হন, তাহলে ছাড়া পেয়ে যাবেন, আর আসল চোরের নামটা বলে লাজায় লাজায় যুদ্ধ হয় উলু কাঁকড়ার পাঞ্জে। সেরকম যারা মাল কামানো তারা মালটা কামিয়ে নিল, আপনার নিচুতলার যারা লোক তারা বেঁচে গেল। সব কিছুই আছে, কিন্তু কোনো প্রামাণ্য দলিল আমরা তো দেখাতে পারি না। সেটা দেখাতে পারে তদন্তকারী সংস্থা, আর সেটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে কোর্ট। তাই দুজনের মধ্যে এটা ফয়সলা হবে। কিন্তু বলো পার্থবাবুকেও রাজসাক্ষী হয়ে যাওয়ার জন্য উনি যদি সেই মক্ষী রানীর নামটা বলে দেন, তাহলে পরে কাজটা হয়ে যাবে।